2024 সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগকে দেশ ছাড়া নিষিদ্ধ এবং একের পর এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পর আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না বলে প্রতিদিন হুঙ্কার দেয় এনসিপি, বিএনপি আর জামায়াত ইসলামী শিবির। বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, দলীয় কার্যালয়ে ঢুকতে পারছে না, শীর্ষ নেতৃত্বের বড় অংশ দেশের বাইরে অবস্থান করছেন এবং হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়া এবং উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়িত। কিন্তু তারপরও দেশের রাজনৈতিক আলাপের একমাত্র বিষয়, একমাত্র কেন্দ্রবিন্দু সেই আওয়ামী লীগই। ক্ষমতাসীন বিএনপি, যুদ্ধপরাধী এই জামায়াত ইসলামী, এনসিপি কিংবা তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের সুবিধাভোগী গোষ্ঠীগুলোর প্রতিদিনের রাজনীতির মূল উপজীব্য এখন কেবলই আওয়ামী লীগ। কারণ তারা তাদের অবচেতন মনে খুব ভালো করেই জানে বাংলাদেশ নামক ভূখণ্ডের শেকড় থেকে আওয়ামী লীগকে পুরোপুরি মুছে ফেলা যায়নি এবং যাবেও না। চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদের নির্মম হত্যাকাণ্ডকে তড়িঘড়ি করে পুলিশের মাধ্যমে আত্মহত্যার বয়ান দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হতো না। কাউসারের এই ঝুলন্ত নিথর দেহটি কেবল একটি দেহ নয়, এটি বাংলাদেশের বর্তমান ভয়ঙ্কর ফ্যাসিবাদী রাজনৈতিক বাস্তবতার এক জ্বলন্ত দলিল। মধ্যযুগীয় কায়দায় একজন তরুণকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে তার দেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখার যে নৃশংসতা, তা প্রমাণ করে বর্তমান রাষ্ট্র কাঠামো কাদের নিয়ন্ত্রণে এবং কারা বাংলাদেশ চালাচ্ছে। বাংলাদেশে এখন এমন এক ভয়াবহ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতাকর্মীর অস্বাভাবিক মৃত্যু সাধারণ মানুষ তার স্বাভাবিকভাবেই নিতে পারছে না। কারণ গত কয়েক মাসে জুলাই সন্ত্রাসী এবং বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা রাজনৈতিক সহিংসতাকে এমন এক বর্বর পর্যায়ে নিয়ে গেছে যে হত্যা শব্দটাই এখন প্রথমে মানুষের মাথায় আসে। আর এই পৈশাচিক পরিবেশ তৈরি করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সম্মিলিত অপরাজনীতি। তাদের রাজনীতির মূল ভিত্তি এখন প্রতিশোধ, ঘৃণা এবং আওয়ামী লীগ বিরোধিতা। রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, অর্থনীতির চাকা সচল রাখা, প্রশাসনিক দক্ষতা কিংবা আধুনিক রাষ্ট্রচিন্তা এইসবের বিন্দুমাত্র ছোঁয়া তাদের মধ্যে নেই। রাষ্ট্র চালানো এবং মব বা উন্মত্ত জনতা পরিচালনা করা যে এক জিনিস নয়, তা এই শাসক গোষ্ঠী পদে পদে প্রমাণ করছে। সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো আরেকটি দেশের সমষ্টিগত অর্থনীতি পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী দেশ পরিচালনায় যে চরম অদক্ষতা দেখাচ্ছে, তাতে সাধারণ মানুষের মনে ধীরে ধীরে এক তীব্র তুলনামূলক মনস্তত্ত্ব তৈরি হয়েছে। মানুষ এখন প্রতিনিয়ত আগের সময়ের সঙ্গে বর্তমান সময় তুলনা করছে। বিদ্যুৎহীনতা, লাগামহীন বাজার দর, চরম নিরাপত্তাহীনতা, ভেঙে পড়া প্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি সবকিছু মিলিয়ে মানুষের একটা বিশাল অংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, আদৌ কি তারা ভালো আছেন নাকি আগে তারা ভালো ছিলেন? এই প্রশ্নটাই বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের সব থেকে বড় রাজনৈতিক অক্সিজেন। এই কারণেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো বর্ষিয়ান রাজনীতিকের বক্তব্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে যে আওয়ামী লীগ কেন ফিরে আসবে। তিনি যখন বলেন যে আওয়ামী লীগ আবার তার আগের অবস্থানে ফিরে যাবে, তখন তিনি হয়তো রাতারাতি ক্ষমতায় ফেরার কথা বোঝাননি, কিন্তু তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা ঠিক অনুধাবন করেছেন। এই দেশের সবথেকে পুরনো, সাংগঠনিকভাবে সবথেকে বিস্তৃত, দক্ষ এবং মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত একটি দলকে চিরতরে নিষিদ্ধ করে রাখা যে প্রায় অসম্ভব, সেটা তার থেকে ভালো কম মানুষই বোঝেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারাই বলছে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ কি আসলে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন তারা? তারা দৃশ্যমান তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগ এখনো নিবিড়ভাবে টিকে আছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ধীরে ধীরে কৌশলে এলাকায় ফিরছেন। অনেকে প্রকাশ্যে না এলেও গোপনে সংগঠিত হওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন, এমনই সূত্রে কিন্তু খবর। এমনকি নিষিদ্ধ অবস্থাতেও বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে নিজেদের যোগাযোগ রাখছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউনিটের নীরব অথচ দৃঢ় রাজনৈতিক উপস্থিতি প্রমাণ করে দলটি একটি আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক পুনর্গঠনের পর্যায়ে প্রবেশ করেছে। এখন আওয়ামী লীগের সামনে রাজনীতিতে প্রত্যাবর্তনের মূলত দুটো পথ খোলা রয়েছে। প্রথম পথ হচ্ছে প্রতিপক্ষের ব্যর্থতার জন্য অপেক্ষা করা। অবৈধ ইউনূস সরকারের পতনের পর ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক রহমানের সরকার যে ক্ষমতায় আছে, তারা দেশ চালাতে চূড়ান্তভাবে ব্যর্থ হবে।
হবে এবং জনগণের মধ্যে ক্ষোভের দাবানল জ্বলবে, তখন সেই জনরোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরবে। এটা একটা পথ, তবে এই পথটি দীর্ঘ এবং অনেকাংশে হয়তো বা ভাগ্যের উপর নির্ভরশীল। দ্বিতীয় পথটি হলো এবং বেশি কার্যকরী পথ, সেটি হচ্ছে আরো অ্যাক্টিভ হওয়া, সক্রিয় রাজনীতিতে ফিরে আসার আওয়ামী লীগের, যেটি আওয়ামী লীগ শুরু করেছে বলে দেখা যাচ্ছে। সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, নতুন নেতৃত্ব তৈরি, আন্তর্জাতিক মহলের জোরদার কূটনীতি এবং ডিজিটাল রাজনৈতিক উপস্থিতি শক্তিশালী করার মাধ্যমে সুযোগ বুঝে রাজনৈতিকভাবে দৃশ্যমান হয়ে যাওয়া। বাস্তবে আওয়ামী লীগের জন্য এই দ্বিতীয় পথটি যে বেশি কার্যকর, সেটা আওয়ামী লীগের প্রধান নেতৃত্ব বোঝেন এবং তিনি সেটা নির্দেশনা দিয়েছেন বলে শোনা যাচ্ছে। সবথেকে বিস্ময়কর বিষয়গুলি আওয়ামী লীগকে ফেরানোর ক্ষেত্রে ভূমিকা হতো দলটি নিজে রাখছে না, বরং তাদের প্রতিপক্ষ বিএনপি, জামায়াত, এনসিপি সহ বাকি যারা, তারাই সেই ক্ষেত্রটি প্রস্তুত করে দিচ্ছে। গণ অধিকার পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে বলেন যে যা শুরু করেছেন আপনারা, আপনাদের কারণে আওয়ামী লীগ ফিরবে। এই বক্তব্য প্রমাণ করছে যে তথাকথিত গণ অভ্যুত্থানের সুবিধাভোগীরাও এখন শিবিরের আগ্রাসী রূপ দেখে ভীত। শিবির এবং তাদের মিত্র রাজনৈতিক শক্তিগুলো এখন এমন এক অসহিষ্ণু এবং আধিপত্যবাদী আচরণ করছে যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করছে। সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে সরকারি চাকরিতে এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করে তারা রাষ্ট্রকে নষ্ট করছে। তাদের কথায় কথায় আরেকটি গণ অভ্যুত্থান ঘটানো হবে, 16 দিনের মধ্যে সরকারে পতন ঘটানো হবে কিংবা আওয়ামী লীগের অবস্থান করা হবে বলে যে ফাঁকা আস্ফালন এবং হুমকি দেওয়া হচ্ছে, তা দেশের মানুষকে রাজনৈতিকভাবে ক্লান্ত, বীতশ্রদ্ধ এবং আসলে ভীত করে তুলছে। বাংলাদেশের মানুষ এই অরাজকতা, রাজনৈতিক সহিংসতা আর চায় না। তারা চায় স্থিতিশীলতা, আর ঠিক এই শূন্যস্থানটিতেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নতুন করে তৈরি হচ্ছে। আপাতভাবে দলটির ভেতরে যতই বিচ্ছিন্নতা, ভুল ত্রুটি, সীমাবদ্ধতা দেখেন না কেন, তাদের একটা সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শগত ভিত্তি কিন্তু রয়েই যাচ্ছে।